স্যার স্যার একটু 1 মিনিট সময় দিবেন, মানে ডিসপ্যাচ থেকে একটু ফোন আসতেছে, আর রাজীব ভাইকে এই বিষয়টা বলছে, মানে এখান থেকে আমার কাছে হচ্ছে না কম্পিউটারে। ও আচ্ছা, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। একটু স্যার। হ্যাঁ। স্যার শোনার পর স্যার, হ্যাঁ, আলাইকুম আসসালাম। স্যার ক্লাস এভাবে শুরু করেন, মানে কোন একটা কারণে একটু অপশন আসতেছে না একটা। তো রাইট স্যার বললো যে আচ্ছা, আজকে এভাবে শুরু হোক, সমস্যা নেই, এটা কালকে সলভ করে। ঠিক আছে, তাহলে এটা রেকর্ড রেখেন গ্রুপে, তাহলে ক্লাস হ্যাঁ শেষ হলে সেটা। রেকর্ডটা আপলোড করে দিয়েন। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আমাদের স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, আমি তাহলে শুরু করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। স্পার্ক মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের সেশনে স্বাগতম। আজকে আমরা কথা বলবো নিওনটোলজি, মানে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে কথা বলবো, নিওনটোলজি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এই টপিকসটা থেকে আমাদের বিগত সালে বেশ কিছু প্রশ্ন আসছে, বিশেষ করে এসবিএ বেসড প্রশ্নটা বেশি আসছে, সিঙ্গেল বেসড। তো পেরিনেটাল অ্যাসফিক্সিয়াকে আমরা 3 স্টার টপিকস হিসাবে মার্ক করব পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট হিসাবে। তো প্রথমেই যদি আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার একটা ডেফিনেশন দেখি, হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া?
পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, প্রথমে আসলে একটা জিনিস জানবো, পেরিনেটাল মানে কি? নেটাল মানে নিওনেটের চারপাশ, পেরি মানে চারপাশ, নিওনেটের চারপাশের একটা সময়কালকে আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, পেরিনেটাল পিরিয়ড বলি। সেটা হলো 28 উইকস অফ জেস্টেশনাল এজ থেকে 7 ডেজ আফটার বার্থ পর্যন্ত, এই পিরিয়ডটাকে আমরা বলি পেরিনেটাল পিরিয়ড। আর অ্যাসফেক্সিয়া থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমার শ্বাস নেওয়ার, যে আমাদের অক্সিজেনের এক্সচেঞ্জের যে বিষয়টা, গ্যাসিয়াস এক্সচেঞ্জ যে জিনিসটা হয়, সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জের একটা সমস্যা এখানে আছে। নাম থেকে এই দুইটা জিনিস আমরা বুঝতে পারি। এটাকে আমরা পিএনএ অথবা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া নামকরণ করছি। তো বাই ডেফিনেশন যদি আমরা একটা ডেফিনেশন দেখি, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া যে ক্লিনিক্যাল কন্ডিশন ডিউ টু ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, যে কথাটা বলছিলাম, ইন ফিটাস, যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো মাত্র, সেই বাচ্চাটা আমার গ্যাস এক্সচেঞ্জে একটা প্রবলেম হয়, সেটাকে আমরা বলছি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এখন যদি বাচ্চার শরীরে ঠিকভাবে গ্যাস এক্সচেঞ্জ না হয় তাহলে প্রবলেমটা কি হবে? আমাদের বডি ঠিকভাবে অক্সিজেন পাবে না, তাহলে অক্সিজেন সাপ্লাই টু নিওনেট এটা কম হবে। আবার একই সাথে নিওনেট থেকে যে কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট হওয়ার কথা ছিল, সেই ওয়াশ আউটটাও হতে পারবে না, যার ফলে কার্বন ডাই অক্সাইড রিটেনশন হবে, যেটাকে বলি আমরা হাইপার কেপনিয়া। তাহলে অক্সিজেন সাপ্লাই কম হওয়ার ফলে আমরা পাচ্ছি হাইপোক্সিয়া, এবং এই কার্বন ডাই অক্সাইড রিটেনশনের ফলে আমরা পাচ্ছি হাইপার কার্বিয়া, দুইটা জিনিস। একই সাথে সাথে যখন আমার বডিতে কার্বন ডাই অক্সাইড রিটেনশন হবে, অক্সিজেন সাপ্লাই কমে যাবে। এই অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া মানে কি? আমাদের অ্যারোবিক গ্লাইকোলাইসিস যেটা হচ্ছিল, আমাদের নর্মাল যে আমার আমার এটিপি প্রোডাকশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা কম হবে। তার ফলে আমাদের অল্টারনেটিভ এটিপি প্রোডাকশনের যে পাথওয়ে গুলো আছে সেইটা অ্যাক্টিভ হবে, অল্টারনেটিভ পাথওয়ে, সেটাকে আমরা বলি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তাহলে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যখন বেশি হতে থাকবে, তখন আমার বডিতে ইন প্রোডাক্ট হিসেবে পাইরুভেট থেকে আমাদের তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, এটিপি তৈরি হবে, বাট ল্যাকটিক অ্যাসিডও তৈরি হবে। এই ল্যাকটিক অ্যাসিড যখন আমার বডিতে অ্যাকুমুলেশন হবে, বেশি বেশি পরিমাণে জমা হতে থাকবে, সেটা আমাদের বডিতে তৈরি করবে ল্যাকটিক অ্যাসিডোসিস। তাহলে সেখান থেকে আমরা পাবো অ্যাসিডোসিস, যেহেতু ইটস আ মেটাবলিক প্রসেস। আর্লি স্টেজে আমরা কিছু কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের জন্য রেসপিরেটরি অ্যাসিডোসিস পাই, বাট মেইন অ্যাসিডোসিসের মেইন কালপ্রিট হলো ল্যাকটিক অ্যাসিড, যেটাকে আমরা বলি প্রাইমারি প্রাইমারি অ্যাসিড ইন পিএনএ। মানে পিএনএ তে যে অ্যাসিড গুলা, অ্যাসিডোসিসের যে কজ গুলা, তার ভিতরে প্রাইমারি কজ হলো ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন, যেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাসিড ইন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। তাহলে যার ফলে, যেহেতু এটা ইটস আ মেটাবলিক প্রসেসের প্রবলেমের জন্য হচ্ছে, সেটার জন্য এটাকে আমরা বলে থাকি মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে দেখেন, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জের প্রবলেমের জন্য আমরা তিনটা ফিচার এখানে পাচ্ছি। একটা হলো হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া এবং মেটাবলিক অ্যাসিডোসিস। এর ভিতরে পরীক্ষাতে যেটা প্রশ্ন আসে সিঙ্গেল বেসড হিসাবে, সেটা হলো আমার এই যে পিএন এর মেইন প্যাথোফিজিওলজিক্যাল কালপ্রিট কোনটা, মেইন কালপ্রিট যে আমার সব প্রবলেম গুলা সৃষ্টি করছে, সে হলো এই হাইপোক্সিয়া, সহজ কথায়। তাহলে যদি সিঙ্গেল বেসড আসে, তাহলে আমরা ওখানে দিব হাইপোক্সিয়া হইলো যে আমাদের আমাদের মেইন কালপ্রিট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, হাইপোক্সিয়া। আর যদি কখনো আসে যে আর্লিয়েস্ট মেটাবলিক চেঞ্জ ইন এবিজি, যে একটা এবিজি যদি করা হয়, সেখানে আর্লিয়েস্ট কিংবা হলমার্ক অফ মেটাবলিক মেটাবলিক চেঞ্জ, সেটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস, এটা মার্ক করে রাখবেন, ঠিক আছে। তাহলে এই যে প্রথম পেজের পড়াশোনা থেকে আমরা এই কয়েকটা সিঙ্গেল বেসড আমরা মার্ক করে ফেলবো যে কি ধরনের মেটাবলিক চেঞ্জ এখানে হচ্ছে, এবং তার কিছু স্পেসিফিকেশন আমরা শিখে ফেললাম।
যে কি কি ধরনের কোশ্চেন কিংবা ভ্যারাইটি অফ কোশ্চেন এখান থেকে আমাদের আসতে পারে পরীক্ষাতে। এরপরে আমরা যেটা দেখবো, যে যেটা বললাম, রেজাল্ট ইন ফেলিওর অফ এস্টাবলিশমেন্ট অফ সাস্টেইন স্পন্টেনিয়াস রেসপিরেশন। স্পন্টেনিয়াস রেসপিরেশন হবে না, যেটা আমরা বুঝবো এভিডেন্স বাই ডিলেট ক্রাই দিয়ে, যে মোর দ্যান 1 মিনিট সময় লাগবে বাচ্চার কান্না করতে, তাহলে সেটাকে আমরা বলবো যে ডিলেট ক্রাই হিসাবে সেটাকে আমরা ডিনোট করব। তাহলে এইটা হইলো আমাদের এখান থেকে জানার বিষয় বাই ডেফিনেশন থেকে। এতটুকু আমরা যদি কোরিলেট করে নিতে পারি, আমাদের এখান থেকে আর কিছু জানার নাই। এখন আসেন, আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যে এসেনশিয়াল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ওই যে বলছিলাম যে আর্লিয়েস্ট অথবা মোস্ট কমন মেটাবলিক অ্যাবনর্মালিটি কোনটা, সেইটা ছিল আমাদের অ্যাসিডেমিয়া। তাহলে একটা বাচ্চার আমরা প্রোফাউন্ড মেটাবলিক অ্যাসিডেমিয়া আছে কিনা, এটা আমরা সবচেয়ে ভালো বুঝতে পারি আম্বিলিকাল আম্বিলিকাল কর্ড স্যাম্পল থেকে। বাচ্চা জন্মের সাথে সাথে আমরা আম্বিলিকাল কর্ড থেকে একটা ব্লাড স্যাম্পল নিব, সেটা আমরা আম্বিলিকাল আর্টারিটা পাঠিয়ে দিব, সেখানে একটা এবিজি করবে। এবিজি করে দেখবে যে সেখানে পিএইচটা কত। আম্বিলিকাল আর্টেরিয়াল পিএইচ যদি 7 এর নিচে আসে, তাহলে সেটা আমাদের একটা এসেনশিয়াল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার ভিতরে আসবে। এরপরে যেটা আমরা করি, যে একটা বাচ্চা ইমিডিয়েটলি আমাদের অ্যাসেসমেন্টের জন্য আমরা একটা স্কোরিং সিস্টেম চালু করছি, সেটার নাম হলো আবগার স্কোর সিস্টেম। এই আবগার স্কোর সিস্টেম আমরা দুই ভাগে দুইটা সময় দেখে থাকি, একটা হলো 1 মিনিট, মানে বাচ্চা জন্মের সাথে সাথে, আর একটা হলো 5 মিনিট। যদি 5 মিনিট পরেও আমাদের আবগার স্কোর যদি 3-এর নিচে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে না, বাচ্চাটা খুবই খারাপ আছে, খুব খারাপ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া নিয়ে সে আমাদের কাছে প্রেজেন্ট করছে। ইটস আ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আরেকটা হইলো, যেহেতু সে ঠিকঠাক ভাবে অক্সিজেন পাবে না, তার হাইপোক্সিক একটা ইনসাল্ট থাকবে, যার ফলে তার কিছু অ্যাকিউট নিউরোলজিক্যাল আউটকাম তার হবে, অ্যাকিউট নিউরোলজিক্যাল কিছু ফিচার তার আসবে। তার ভিতরে একটা আসবে সিজার, হাইপোটোনিয়া, কোমা, হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। এগুলো আমরা যখন প্যাথোফিজিওলজি পড়বো তখন আরো ডিটেলসে এগুলো আমরা দেখবো। তাহলে তার কিছু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে, যেমন সিজার, হাইপোটোনিয়া, কোমা এবং হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। এছাড়া মাল্টি অর্গান ডিসফাংশন থাকতে পারে, ইমিডিয়েট নিওনেটাল পিরিয়ডে তার মাল্টি অর্গান ডিসফাংশন থাকতে পারে। তাহলে এই কয়েকটা হলো আমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া। এটা আসলে মেইনলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এসবিআই আসলে আসতে পারে যে আম্বিলিকাল আর্টেরিয়াল পিএইচ কত, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন কি কি আছে, হ্যাঁ, এইগুলো আসতে পারে পরীক্ষাতে। এছাড়া আসলে এখান থেকে আসার মতো তেমন প্রশ্ন নাই। এখন আসেন এটিওলজি এবং রিস্ক ফ্যাক্টর। এটিওলজি এবং রিস্ক ফ্যাক্টর থেকে আমরা এটা একটু জাস্ট রিডিং দিব, কারণ যখন কোনো অনেক সময় সিনারিও বেসড কোশ্চেন দেয়, সিনারিও বেসড কোশ্চেন দিলে অনেক সময় এখান থেকে কিছু ক্লু আপনাকে দিতে পারে, যে না, আপনার ইনঅ্যাডিকুয়েট ম্যাটারনাল অক্সিজেনেশন কি, এন্টিপার্টাম হেমোরেজ কি, হাইপারটেনশন আছে কিনা, ফিটাল কোনো ফ্যাক্টর আছে কিনা, লেবার রিলেটেড কোনো ফ্যাক্টর আছে কিনা, এই ধরনের কোনো ফ্যাক্টর আছে কিনা আপনাকে দিতে পারে। তাহলে সেটা আপনার একটা ক্লু হিসেবে, ডায়াগনস্টিক ক্লু হিসাবে আপনার পরীক্ষাতে ইম্পর্টেন্স দিবে। সেটা আপনার একটু জানতে হবে, সেটা আপনার একটু জানতে হবে। ওকে, এইবার আসি সিভিয়ারিটি ক্লাসিফিকেশন, যেটা আমরা আবগার স্কোরের উপরে করে থাকি। আবগার স্কোর যদি 0 থেকে 3 হয় তাহলে আমরা বলবো সিভিয়ার অ্যাসফিক্সিয়া। আবগার স্কোর যদি 4 থেকে 7 হয় তাহলে বলবো মাইল্ড টু মডারেট অ্যাসফিক্সিয়া। আমরা প্যাথোজেনেসিস জানার আগে এই যে আবগার স্কোর নিয়ে যে এত কথা বলতেছি, আমরা একটু আবগার স্কোরটা দেখে আসি, যে আবগার স্কোরটা কি জিনিস। আবগার স্কোরটা হলো একটা স্কোরিং সিস্টেম, যেটা বাচ্চার আমরা কিছু কম্পোনেন্ট কিংবা প্যারামিটারের উপরে নিউবর্নকে অ্যাসেস করি এট বার্থে। আমরা সাধারণত দুইটা ফেজে অ্যাসেস করি, একটা হলো 1 মিনিট আর একটা হলো 5 মিনিটের সময় আমরা অ্যাসেস করি। তাহলে প্রথমে আবগার স্কোর থেকে যেটা আমরা জানবো সেটা হলো কম্পোনেন্ট। এখানে কি কি কম্পোনেন্ট আছে, নামের সাথে মিল আছে। এতে অ্যাপিয়ারেন্স, কালার, পিতে পালস, হার্ট রেট, জিতে গ্রিভেন্স, রিফ্লেক্স ইরিটাবিলিটি বলি আমরা, এতে হলো অ্যাক্টিভিটি, মাসেল টোন, আর আরতে হলো রেসপিরেশন। তাহলে প্রথমে যে প্রশ্নটা আমরা জানবো সেটা হলো কম্পোনেন্ট। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে ফলোইং হুইচ ইজ নট আ কম্পোনেন্ট অফ আবগার স্কোর, কিংবা ফলোইং হুইচ ইজ এ কম্পোনেন্ট অফ আবগার স্কোর, এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষাতে আসে।
এরপরে আমরা যেটা জানবো স্কোরিং সিস্টেম। আমরা তিনটা ভাবে স্কোরিং সিস্টেম করি, 0, 1 and 2, তিনটা স্কোরিং সিস্টেম। এখন পরীক্ষাতে অনেক সময় আসে যে একটা বাচ্চার অ্যাপিয়ারেন্স অথবা কালারটা ছিল হলো কমপ্লিটলি পিঙ্ক, তাহলে অ্যাকর্ডিং টু আবগারি স্কোর তার স্কোরিংটা কত হবে? তাহলে তার স্কোরিংটা হবে 2। অনেক সময় আসে একটা বাচ্চার হার্টবিট ছিল less than 100 beats per minute, অ্যাকর্ডিং টু আবগারি স্কোর তার স্কোরিং কত হবে? তার স্কোরিং হবে 1। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে একটা বাচ্চা রেসপিরেশন অ্যাবসেন্ট, অ্যাকর্ডিং টু আবগারি স্কোর তার স্কোরিং সিস্টেম কত হবে? 0। অনেক সময় মাল্টিপুলও দিতে পারে যে তার কালার এত, তার হার্ট কালার কমপ্লিটলি পিঙ্ক ছিল, হার্টবিট 100-র উপরে, তার গুড ক্রাই আছে, তাহলে তার আবগারি স্কোর সিস্টেম কত? তাহলে দেখেন তিনটা কম্পোনেন্টের কথা বলছে, তাহলে 3 দুগুণা 6, এইরকম আর কি। তাহলে এখান থেকে আপনার এই প্যাটার্নের এসবিএ কিন্তু পরীক্ষাতে বিগত সালগুলোতে আসছে, সো আপনাদেরকে এটা কিন্তু পড়তে হবে। এখন স্কোরিং সিস্টেম যেটা আমরা বললাম যে ইচ প্যারামিটার 0 থেকে 2 এবং টোটাল স্কোর 0 থেকে 10 হতে পারে। ইন্টারপ্রিটেশন যদি আমরা করি তাহলে 7 থেকে 10 হইলে নর্মাল নিউবর্ন, 4 থেকে 6 হইলে মডারেট নিওনাটাল ডিপ্রেশন থাকে, 0 থেকে 3 হইলে সিভিয়ার নিওনাটাল ডিপ্রেশন। তাহলে এটার আউটকামটা আবগার স্কোর যদি less than 3 হয় তাহলে তার আউটকাম কিন্তু ভেরি ওরস্ট, খুব খারাপ আর কি। হ্যাঁ, আচ্ছা, আবগার স্কোরকে আমরা দুই ভাগে অ্যাসেস করি, যে 1 মিনিট এবং 5 মিনিট। এটার সিগনিফিকেন্সটা কি? 1 মিনিটে আমরা যে অ্যাসেসমেন্টটা করলাম এটার ফলে আমরা কি করব? ইন্ডিকেট ইমিডিয়েট নিওনাটাল আউটকাম। ওই যে আমরা পড়ছিলাম নিওনাটাল আউটকামের ভিতরে একটা হলো এইচআই আছে, তারপরে সিজার আছে, কোমা আছে, তাই না? আমরা বেশ কিছু জিনিস পড়ছিলাম, তাহলে ওই জিনিসগুলো আমরা পেতে পারি। আর 5 মিনিট অথবা লেটার ইন্ডিকেট করলে ইন্ডিকেটস নিউরোলজিক্যাল প্রগনোসিস, যে এই বাচ্চাটা সেরিব্রাল পলসি হলো কিনা, নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট হলো কিনা। হ্যাঁ, এই জিনিসগুলা তখন আমরা বুঝতে পারি। আর স্কোর যদি 4-এর নিচে হয় তাহলে রিকোয়ার্স ইমিডিয়েট রিসাসিটেশন অ্যান্ড দিস ইজ দ্য আরএক্স অফ চয়েস। যে যদি আবগার স্কোর 4-এর নিচে হয় তাহলে তার ট্রিটমেন্ট অফ চয়েস কি? ইমিডিয়েট রিসাসিটেশন। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে আবগার স্কোর যদি 4-এর নিচে হয় তাহলে তার আমার কি হবে, তার আমার ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি হবে? তাহলে ইমিডিয়েট রিসাসিটেশন, এটা হবে তার ম্যানেজমেন্ট প্রোটোকল। তাহলে এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা জানলাম যে এই স্কোরিং সিস্টেম দিয়ে আমরা কিন্তু আবগারি স্কোর তারপরে এটা করতে পারি। ঠিক আছে, আবগারি স্কোর দিয়ে আমরা কিন্তু এই স্কোরিং সিস্টেমটা করতে পারি, ডিনোট করতে পারি। তাহলে এটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য একটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এবার আমরা চলে যাই প্যাথোজেনেসিস। এই প্যাথোজেনেসিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার টপিকস এই প্যাথোজেনেসিসটা। এই প্যাথোজেনেসিস থেকে আমরা যেটা পড়বো সেটা হইলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে পড়বো, কারণ এই প্রত্যেকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে যেটা বললাম যে আমরা দেখছি কি, যে কোনো একটা কারণে বাচ্চার ঠিকঠাক ভাবে অক্সিজেন সাপ্লাই হয় নাই। আমরা সহজে যদি একটা জিনিস জানি, সহজ একেবারে সহজ ভাষায় যদি আমরা জানতে চাই, তাহলে দেখেন নিওনেটাল পিরিয়ডে বাচ্চা যখন ইন্ট্রাইউটেরাইন ফেজে ছিল, ইন্ট্রাইউটেরাইন ফেজে ছিল, তখন কিন্তু তার লাংসের কোনো ফাংশন ছিল না, লাংস তার লাগছিল না গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য। কিন্তু যখন সে এই ফিটাসটা বাইরে আসলো, নিওনেটাল পিরিয়ডে প্রবেশ করলো জাস্ট আফটার বার্থ, তার এই লাংসটা কিন্তু ফাংশনিং হয়, তার লাংসটা ফাংশন করে। কারণ ওই যে লাংস লাগছিল না, কারণ কি আম্বিলিকাল আমার কর্ড দিয়ে তার গ্যাসে মানে অক্সিজেনেটেড ব্লাড সে পাচ্ছিল,
প্লাসেন্টা সেই কাজটা করে দিচ্ছিল, কিন্তু আলটিমেটলি এখন তো প্লাসেন্টা নাই, এগুলো কাট আপ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি এখন লাংসকেই তার কাজটা ফাংশন করতে হবে। এই লাংস ফাংশনিং শুরু হয় ক্রাইং এর মাধ্যমে। যখন সে কান্না করে তার লাংসটা ফাংশন হইলো, তার কার্যক্রমটা শুরু হলো। তাহলে লাংসের প্রাইমারি ফাংশন কি? আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। সে আমার কি করবে? আমার বডিকে সে অক্সিজেন সাপ্লাই করবে এবং বডি থেকে কার্বন ডাইঅক্সাইডকে ওয়াশ আউট করবে। এখন এই কাজটা যদি ঠিকভাবে না হয়, তার যদি ডিলেড ক্রাইং থাকে, তাহলে প্রথম যে ইনসাল্টটা হবে, আমার অক্সিজেন সাপ্লাইটা কম হবে, যার ফলে কি হবে? আমার বডিতে একটা হাইপোক্সিয়া ডেভেলপ করবে। যদি অক্সিজেন না থাকে, আমাদের সকল ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটি তখন উল্টাপাল্টা হয়ে যাবে। কি কি হবে দেখেন। আমার প্রথমেই যে জিনিসটা হবে যে আমার অক্সিজেন ডেলিভারিটা কম হইলো ফিটাসে, তাহলে প্রথমে যে জিনিসটা হবে যে আমার বডি একটা ইমিডিয়েট ফিজিওলজিক্যাল রেসপন্স করবে। সেই ইমিডিয়েট ফিজিওলজিক্যাল রেসপন্সের ফলে আমার পেরিফেরিটা ভেসোকনস্ট্রিকশন হবে এবং আমার ব্লাডটা রিডিস্ট্রিবিউশন হবে টু ভেরি ভেরি ভাইটাল অর্গান গুলাতে, যেমন ব্রেন, হার্ট এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড। মানে আমার সে ভাইটাল অর্গান গুলাকে সে আমার প্রোটেক্ট করার ট্রাই করবে। কিন্তু আলটিমেটলি কি হবে? এই ভাইটাল অর্গানগুলোকে যে প্রোটেকশন দিবে, এটা ভেরি শর্ট পিরিয়ডের জন্য। যদি কোনো কারণে আমার এই রিসাসিটেশনের মাধ্যমে যদি আমি এই ঘটনাটা, এই পিরিয়ডটা যদি আমি ওভারকাম করতে পারি, তাহলে ঠিকঠাক ভাবে আমার বডির বাকি অর্গানগুলো আমার অক্সিজেন পাবে। কিন্তু কোনো কারণে যদি আমাদের ঠিকঠাক ভাবে এই ঘটনাটা ওভারকাম না হয়, তাহলে কি হবে? আমার বডি কিন্তু একটা সাস্টেইন হাইপোক্সিয়ার ভিতরে চলে যাবে এবং আমার বডিতে কিন্তু তখন কিন্তু একটা ক্লিনিক্যাল কনসিকুয়েন্স গুলো আসতে শুরু করবে। 2 নম্বর যে জিনিসটা হবে সেটা হইলো সেলুলার হাইপোক্সিয়া, মানে আমার সেলে ঠিকঠাক ভাবে অক্সিজেন সাপ্লাই পাবে না। অক্সিজেন সাপ্লাই যদি ঠিকঠাক ভাবে না পাই, তাহলে কি প্রবলেম হবে? আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা কমে যাবে। আমার অ্যারোবিক গ্লাইকোলাইসিস যেটা অ্যারোবিক, যেটা নর্মালি হয়ে থাকে, সেইটা কম হবে, যার ফলে আমার এটিপি প্রোডাকশন কমে যাবে। বডি তখন ট্রাই করবে কি? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করার ট্রাই করবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যদি করে, তখন কি হবে? এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমার এটিপি প্রোডাকশনের চেষ্টা করবে। কিন্তু অ্যারোবিক গ্লাইকোলাইসিসে যে পরিমাণ এটিপি প্রোডাকশন হইতো, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে সে পরিমাণ এটিপি প্রোডাকশন হবে না। সো আলটিমেটলি আমার এটিপি প্রোডাকশনের হারটা কমে যাবে। একই সাথে সাথে সে একটা কালপ্রিট জিনিস তৈরি করবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, সেটা হলো ল্যাকটিক অ্যাসিড। তখন আমার বডিতে কি হবে দেখেন, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে যাবে এবং ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার পিএইচ যেটা, সেটা কমে আসবে। এই যে অ্যাবনর্মালিটি, এটা হলো মোস্ট কমন বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি ইন পিএনএ, প্রিনেটাল অ্যাসফিক্সিয়ার। এটা হলো মোস্ট কমন বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি। এই যে হাইপক্সিয়া যদি থাকে কিংবা মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে, তাহলে আমার বডির যে প্রবলেমগুলো হবে তার ভিতরে একটা হলো আমার সোডিয়াম পটাশিয়াম এটিপি যে পাম্প, সেটা ঠিকভাবে কাজ করবে না। কারণ আমার প্রত্যেকটা সেলে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্প জরুরি। এখন সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেল করবে, যার ফলে আমার দেখেন সোডিয়াম এবং ক্যালসিয়ামের যে ইনফ্লাক্স সেলের ভিতরে, সেটা মেনটেন হবে না এবং আলটিমেটলি সেলুলার এডিমা হবে এবং আমাদের কিন্তু সেলুলার সোয়েলিং এবং ইনজুরি হবে। বিশেষ করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনজুর হবে, নিউরোনাল ডেথ হবে, নিউরোনাল ডেথ এখানে হবে। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আমার তখন তৈরি হওয়া শুরু হবে ডিউ টু এনার্জি ফেলিওর। এরপরে কি হবে দেখেন, আমার ব্রেইনে যেটা বললাম যে আমার মোস্ট কমন অর্গান এফেক্ট হবে কোনটা? সেটা হলো ব্রেইন। তাহলে ব্রেইনের যে নিউরন গুলা ছিল, সেই নিউরন গুলো অক্সিজেন না পেয়ে, অক্সিজেন সাপ্লাই না পেয়ে তার ডেথ হবে, সে মারা যেতে থাকবে। একটা সময় কি হবে দেখেন, এই যে নিউরন গুলা আমার যে নর্মাল যে ফাংশন ছিল, নর্মাল যে সিনাপটিক ফাংশন ছিল, সিনাপসিস যে করছিল, সেটা আমার কিছু এক্সাইটেটরি এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের মেইনটেনের মাধ্যমে করছিল। এখন কোনো কারণে এই নিউরোনাল ড্যামেজের ফলে আমার ব্রেইনে অনেক বেশি পরিমাণে গ্লুটামেট রিলিজ হবে,
গ্লুটামেট রিলিজ হবে অনেক বেশি পরিমাণে। গ্লুটামেট রিলিজ হওয়ার ফলে কি হবে? এই গ্লুটামেট হলো মোস্ট কমন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার ইন ব্রেন। তাহলে মোস্ট কমন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গ্লুটামেট হওয়ার ফলে কি হবে? আমার বডির কিন্তু একটা এক্সাইটেশন, বেশি 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 এক্সাইটেশন হবে। একই সাথে সাথে এই গ্লুটামেট আমার অনেক বেশি পরিমাণে এনএমডিএ রিসেপ্টরকে এক্সপ্রেস করবে। যত বেশি এনএমডিএ রিসেপ্টর এক্সপ্রেস হবে তত বেশি ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। যত বেশি ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে তত বেশি ক্যালসিয়াম কি করবে? আমরা প্যাথোলজিতে পড়ে আসছি, হ্যাঁ, অ্যাপোপটিক পাথওয়েকে অ্যাক্টিভ করবে। অ্যাপোপটিক পাথওয়েকে অ্যাক্টিভ করবে, যার ফলে অ্যাপোপ্টোসিস হবে। অ্যাপোপ্টোসিস হবে এবং সেল ডেথ হবে, নিউরোনাল ডেথ হবে। তাহলে দেখেন আরো বেশি নিউরোনাল ডেথ হচ্ছে। এটা হইল আমাদের কিন্তু একটা বিশাল খারাপ জায়গা, তাই না? তাহলে আমাদের এই ফিজিওলজি গুলা এতক্ষণ যে আলোচনাটা করলাম, যে আমার ইমিডিয়েট রেসপন্স, তারপরে আমার সেলুলার হাইপোক্সিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, এনার্জি ফেলিওর এবং এক্সাইটেটরি ব্রেন ইনজুরি, এগুলা সবই হলো প্রাইমারি এনার্জি ফেলিওর অর প্রাইমারি ইভেন্ট হিসেবে বলে থাকি আমরা, প্রাইমারি ইভেন্ট। এরপরে কি হয়? এখন ধরেন প্রাইমারি ইভেন্ট অথবা প্রাইমারি এনার্জি ফেলিওরটা ওভারকাম হইলো। কিভাবে ওভারকাম হইলো? আমি বাচ্চা জন্মের সাথে সাথে আমি রিসাসিটেশন করলাম, বাচ্চাটাকে রিসাসিটেশন করলাম, মানে আর্টিফিশিয়াল একটা প্রসেসের মাধ্যমে আমি বাচ্চাটাকে বাঁচালাম, সহজ কথায়। তাহলে আমি বাচ্চাটাকে রিসাসিটেশন করলাম, বাচ্চাটাকে বাঁচালাম। বাঁচানোর ফলে কি হইলো? তার অক্সিজেন সাপ্লাইটা এস্টাবলিশড হলো। কিন্তু ততক্ষণে এই প্রাইমারি এনার্জি ফেলিওরের ফলে তার যে নিউরনগুলো মারা গেছে, তার যে সেলগুলো মারা গেছে, সেই সেলগুলো যখন আবার এই অক্সিজেনটা পাবে, এই যে রিসাসিটেশনের পরে যে আবার অক্সিজেনটা পাবে, সেই অক্সিজেনটা পাওয়ার সাথে সাথেই সে কিছু ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ফ্রি রেডিক্যাল তৈরি করবে এবং এই ফ্রি রেডিক্যাল টিস্যু ড্যামেজ করবে, যার ফলে কি হবে? আমাদের ফ্রি রেডিক্যাল এই টিস্যু ড্যামেজ করার ফলে কি হবে? আমাদের ইনজুরিটা হবে, আবারও বেশি টিস্যু ইনজুরি হবে, যেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি এনার্জি ফেলিয়ারের জন্য রিপারফিউশন ইনজুরি হবে। রিপারফিউশন ইনজুরি হবে। তাহলে এই রিপারফিউশন ইনজুরি সাধারণত 6 থেকে 48 ঘন্টার ভিতরে হয়, অক্সিজেন ফ্রি রেডিক্যাল রিপারসিভ মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন এবং ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজের জন্য হয়। এইটা পুরোটা আমরা প্যাথোলজিতে পড়ি, হ্যাঁ, প্যাথোলজির যে সেল ইনজুরি চ্যাপ্টার আছে সেখানে এইগুলো আমরা ডিটেলসে পড়ি। তাহলে এখানে রিপারফিউশন ইনজুরিটা এখানে হবে। এখন আসেন, আমাদের মেইনলি পিএনএ তে দুইটা সিস্টেম খুব খারাপভাবে এফেক্ট করবে। একটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম আর একটা হলো রেসপিরেটরি সিস্টেম। এখন আমার বডিতে যখন অক্সিজেন থাকবে না, অক্সিজেন কমে যাবে, তখন এই দুইটা সিস্টেমে আমার কম্পেনসেটরি রেসপন্স করবে। আমার হাইপোক্সিয়ার জন্য আমার রেসপিরেটরি যে সেন্টার গুলো আছে, সেই রেসপিরেটরি সেন্টার ট্রাই করবে ব্রেদিং, র্যাপিড ব্রেদিং করবে আর কি, রেসপন্স করে সে ব্রেদিংটাকে বাড়ানোর চেষ্টা করবে, র্যাপিড ব্রেদিং হবে। সাস্টেন হাইপোক্সিয়া হইলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হবে? আমার অক্সিজেন নাই, সাস্টেন হাইপোক্সিয়া হচ্ছে, তাহলে মায়োকার্ডিয়াল পারফিউশন কম হবে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন তখন আমার ওভারহেড হবে, মানে বেশি বেশি হবে। একই সাথে কি হবে? আমাদের সিএনএস এর পারফিউশনটা কমে যাবে এবং সিএনএস এর যে অটো রেগুলেশন আছে, সেই অটো রেগুলেশনটা ঠিকভাবে হবে না, অটো রেগুলেশন অফ সেরিব্রাল ব্লাড ফ্লোটা হবে না, যার ফলে আমাদের সিএনএস ডিসফাংশন হবে। আর সিএনএস এ যেহেতু আমাদের রেসপিরেটরি সেন্টার আছে, কার্ডিয়াক সেন্টার আছে, সেই জায়গাগুলোও ঠিকঠাকভাবে ফাংশন করতে পারবে না, তাহলে এই সেন্টারগুলো ফেল করবে, যার ফলে কার্ডিয়াক ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর এই জিনিসগুলো বেশি বেশি পরিমাণে হবে। এখন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, যেটা, এটার আমরা স্টেজিং করি, বেশ কয়েকটা স্টেজে ভাগ করি।
ওই যে বললাম প্রাইমারি এনার্জি ফেলিওর অথবা প্রাইমারি এপনিয়া বলি এটাকে আমরা। এটা সাধারণত 2 থেকে 3 মিনিট হয়। এই প্রাইমারি এপনিয়াটা রিভার্সিবল, যেটা আমরা রিসাসিটেশন করলে সে ব্যাক করে। প্রাইমারি এপনিয়া থেকে বাচ্চা ভালো হইতে পারে, রিসাসিটেশন করলে সে ব্যাক করে। এই এই যে প্রাইমারি এপনিয়ার যে ফেজটা 2 থেকে 3 মিনিট, এর ভিতরে যদি আমি রিসাসিটেশন ফেইল করে, তাহলে সে কি হবে, সে সেকেন্ড ফেজে চলে যাবে, যেটাকে আমরা বলি গাস্পিং রেসপিরেশন। এরপরে তার সেকেন্ডারি অথবা টার্মিনাল এপনিয়া হবে, এন্ড দিস টার্মিনাল এপনিয়া ইজ ইরিভার্সিবল। এই টোটাল সিকোয়েন্সটা হবে 20 মিনিট ধরে। তাহলে দেখেন পরীক্ষার জন্য এই জায়গা থেকে প্রিভিয়াসলি পার্ট ওয়ানে এসবিএ আসছে। কি এসবিএ আসছিল? আসছিল যে টার্মিনাল এপনিয়াটা এটা কি রিভার্সিবল অর ইরিভার্সিবল। এইটা পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল। তাহলে টার্মিনাল এপনিয়াটা হলো ইরিভার্সিবল, প্রাইমারি এপনিয়াটা রিভার্সিবল, বাট কিসের মাধ্যমে রিভার্স করতে পারবো? রিসাসিটেশন। তাহলে এটাকে আমরা বলে থাকি গোল্ড স্ট্যান্ডার্ড অর বেস্ট ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসি অ্যাসোসিয়েটেড ফিজিওলজিক্যাল চেঞ্জ। যদি তার হার্ট ঠিকভাবে কাজ না করে, তাহলে আমার হার্ট রেটটা কমে যাবে, ব্লাড প্রেশারটা কমে যাবে, হাইপারটেনশন হবে, কার্ডিয়াক আউটপুট মেইনটেইন হবে না, ডিক্রিজ হবে। এবিজি করলে আমরা অক্সিজেন কম পাবো, কার্বন ডাইঅক্সাইড বেশি পাবো, ব্লাড পিএইচটা লো পাবো, ল্যাকটিক অ্যাসিডটা ইনক্রিজ পাবো। এই জিনিসগুলো আমরা এখানে পাবো। তাহলে দেখেন এই হইলো মোটামুটি আমার প্যাথোফিজিওলজি নিয়ে কথাবার্তা। আশা করি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন প্যাথোফিজিওলজিটা, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের সিঙ্গেল বেসড রিলেটেড কোশ্চেনের কনফিউশনটা দূর হয়ে যাবে। আপনারা কিন্তু সিঙ্গেল বেসড কোশ্চেনের অ্যান্সার গুলা কিন্তু করতে পারবেন। আপনার কিন্তু তখন এই জিনিসটা সহজ মনে হবে, খুবই সহজ মনে হবে। এবার আমরা কমপ্লিকেশনটা দেখব। এই কমপ্লিকেশনের জায়গাটাও কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার টপিকস এটা। হ্যাঁ, কমপ্লিকেশন এখান থেকে কিন্তু এসবিএ আসছে, প্রিভিয়াস পার্ট ওয়ান পরীক্ষাতে এসবিএ আসছে। তাহলে কমপ্লিকেশনের থেকে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হলো মোস্ট কমন অর্গান ইনভলভমেন্ট। মোস্ট কমন অর্গান ইনভলভ হয় ব্রেন, মোস্ট কমন সিস্টেম ইনভলভ হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেকেন্ড মোস্ট কমন অর্গান ইনভলভ হয় কিডনি, সেকেন্ড মোস্ট কমন সিস্টেম ইনভলভ হয় রেনাল সিস্টেম। তাহলে এই চারটা কথা সবার আগে মাথায় ঢুকাই নিবেন, এই চারটা কথা মাথায় ঢুকাই নিবেন, এরপরে এটা পড়া শুরু করবেন। ওকে, এখন আসেন, আমরা বললাম যে আমাদের ব্রেইনে যদি অক্সিজেন ঠিকভাবে সাপ্লাই না হয়, তাহলে আমাদের ব্রেইনে যে প্রবলেমটা হবে, একটা হাইপোক্সিক ক্রাইসিস তৈরি হবে। একই সাথে সাথে কার্বন ডাই অক্সাইড রিটেনশন করবে। কার্বন ডাই অক্সাইড একটা সেলুলার সেরিব্রাল আর কি, মানে ব্রেইনের একটা ভেজোডাইলেটর এজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে সে সেখানে ভেজোডাইলেশন করবে। এই দুইটা ঘটনা এখানে ঘটবে। তাহলে হাইপোক্সিয়া যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। যেহেতু এখানে অক্সিজেন এবং নিউট্রিশন দুইটাই কমে যায়, এটিপি যেহেতু কমে যাচ্ছে, একটা হলো অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, আর একটা হলো এটিপি প্রোডাকশন মানে নিউট্রিশনটাও কমে যাচ্ছে। তাহলে দুইটা জিনিস এখানে কমে যাচ্ছে, যেটাকে আমরা বলছি হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি এখানে ডেভেলপ করছে, এনসেফালোপ্যাথি এখানে ডেভেলপ করে। ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হইতে পারে, যেহেতু সেরিব্রাল ডিসরেগুলেশন হচ্ছে, সেরিব্রাল ইডিমা এখানে ফর্মেশন হয়। হাইপোটোনিয়া হইতে পারে, হাইপারটোনিয়া হইতে পারে, দুইটাই হইতে পারে। এরপরে এই যে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কমপ্লিকেশন গুলো পড়লাম, এর ভিতরে মোস্ট কমন কমপ্লিকেশন কোনটা? হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, এটা হলো মোস্ট কমন কমপ্লিকেশন। এরপর আসেন 2 নম্বর জিনিস। 2 নম্বরটা হলো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কমপ্লিকেশন গুলো দেখবো। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হচ্ছে, এক হলো অক্সিজেন কমে যাচ্ছে,
যার ফলে হাইপোক্সিক কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে। আর একটা যেটা হচ্ছে সেটা হইলো আমার মেটাবলিক অ্যাসিডোসিসের ফলে আমার যে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, সেই কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটা কম হচ্ছে। কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটা কম হচ্ছে, যার ফলে হার্ট ঠিকঠাকভাবে পাম্প করছে না, হার্টটা ফেল করছে, পোর কন্ট্রাক্টিলিটি। এছাড়া ট্রাইকাসপিড রিভার্জিটেশন এবং হাইপোটেনশন হতে পারে, হাইপোটেনশন হতে পারে। তাহলে এর ভিতরে সবচেয়ে কমন যেটা, মোস্ট কমন যেটা, সেটা হলো হাইপোক্সিক কার্ডিওমায়োপ্যাথি। এটা হলো মোস্ট কমন কার্ডিয়াক কমপ্লিকেশন। এরপরে সে পালমোনারি কমপ্লিকেশন, পালমোনারিতে আমাদের পালমোনারি হাইপারটেনশন হতে পারে, পালমোনারি হেমোরেজ হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, অনেক সময় মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হয়, আরো অনেক কিছুই হয়। এখানে যেটা কমন সেটা হলো পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন ইন নিউবর্ন, পিপিএইচএন বলি, এই পালমোনারি হাইপারটেনশনটাই আর কি। হ্যাঁ, তাহলে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন ইন নিউবর্ন এটা হলো মোস্ট কমন পালমোনারি কমপ্লিকেশন অফ পেনিনেটাল অ্যাসফিক্সিয়া। এরপরে লিভারে কি হইতে পারে? হেপাটোসেলুলার নেক্রোসিস হইতে পারে। এইটাই মোস্ট কমন। সাধারণত এখানে হাইপোক্সিক নেক্রোসিস হয়। তাহলে এটাই এখানে মোস্ট কমন। এছাড়া রেনাল হইতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি হইতে পারে, অ্যাকিউট টিবিউলার অর কর্টিক্যাল নেক্রোসিস হইতে পারে। এখানে যেটা হয়, হ্যাঁ, হার্টের ভিতরে যেটা হয়, যেটা বললাম, সরি, রেনাল সিস্টেমের ভিতরে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের অ্যাকিউট কিডনি ইনজুরি, এটা দুইটা ভাবে আছে। একটা হলো অলিগিউরিক আর নন অলিগিউরিক। অলিগিউরিক মানে কি? যে তার ইউরিন প্রোডাকশন কমে গেছে। আরেকটা হলো যে না, ইউরিন ঠিকঠাক ভাবে আউটপুট হচ্ছে বাট তার কিডনি ইনজুরি হয়ে গেছে। সাধারণত পেনিনেটাল অ্যাসফিক্সিয়াতে আমাদের নন অলিগিউরিক আমাদের রেনাল ফেলিওরটা বেশি কমন। এছাড়া অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি ঠিকঠাক ভাবে অক্সিজেন না যায়, সেখানে আমাদের ইসকেমিক নেক্রোসিস হবে, ড্যামেজ হবে। সেখানে আমাদের কি হবে? যে আমাদের অ্যাড্রেনাল হিমোরেজ হতে পারে, গ্যাস্ট্রোস্টেনাল সিস্টেমে পারফোরেশন হতে পারে, আলসারেশন, পারফোরেশন এবং এনএসি ডেভেলপ করতে পারে। এই এনএসিটা হলো মোস্ট কমন কমপ্লিকেশন। এবং একই সাথে সাথে নেক হলো মোস্ট কমন সার্জিক্যাল ইমার্জেন্সি, সরি, সার্জিক্যাল জিআইটি ইমার্জেন্সি, জিআইটি ইমার্জেন্সি ইন নিউবর্ন। তাহলে এই জায়গায় একটু মার্ক করে রাখেন, এটা কিন্তু সার্জারিতে আপনাদের আলোচনা করি আমরা, পেডি সার্জারিতে। এনএসি হলো মোস্ট কমন জিআইটি রিলেটেড সার্জিক্যাল কমপ্লিকেশন। এরপরে কিছু মেটাবলিক কমপ্লিকেশন হতে পারে, যেমন সিআর হতে পারে, হাইপোনেট্রিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া এবং মায়োগ্লোবিনিউরিয়া, এইগুলো ডেভেলপ করতে পারে। ইন্টারকমেন্টারি সিস্টেমে আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট নেক্রোসিস হতে পারে, হেমাটোলজিক্যালে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হতে পারে। তাহলে দেখেন, আমাদের এই কমপ্লিকেশনের যে পার্টটা আমরা যে পড়লাম, এই পার্টটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। তাহলে এই যে মাল্টি অর্গান ফেলিওরের এই চ্যাপ্টারটা, সরি, আমাদের মাল্টি অর্গান সিস্টেম যে এফেক্ট হচ্ছে অথবা কমপ্লিকেশন অফ পিএনএ, এটা কিন্তু পরীক্ষার জন্য মানে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ, সিঙ্গেল বেস্ট সবই আপনার পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে আসে, আসতে পারে বলতে কি আসে। স্যার, আর পিপিএইচএন কেন বা কিভাবে হয়? ও আচ্ছা, পিপিএইচএন পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন কেন হয়, তাই তো? এখানে যে প্রবলেমটা হয় দেখেন, আমাদের এখানে হাইপোক্সিয়া হচ্ছে, দুইটা জিনিস হচ্ছে। একটা হলো হাইপোক্সিয়া হচ্ছে, আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড রিটেনশন হচ্ছে, আরেকটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। তাহলে যখন হাইপোক্সিয়া হচ্ছে, আমাদের হাইপোক্সিয়া ইনডিউসড পালমোনারি ড্যামেজ হয়। যেহেতু আমাদের পালমোনারিতে অনেকগুলা আমাদের ক্যাপিলারি আছে, অনেকগুলা মেমব্রেন আছে, সেই জায়গাগুলোতে ঠিকঠাক ভাবে আমার অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, যার ফলে আমার পালমোনারি ড্যামেজ হয়। সেখান থেকে হয় হলো পালমোনারি হেমোরেজ। পালমোনারি হেমোরেজ হওয়ার ফলে একটা সময় কি হবে, এই হেমোরেজ গুলা কিছুটা হিল হয়, কিছুটা হিল হয় না, যার ফলে আমাদের ব্লাড ভেসেল গুলা আমাদের স্ট্রিক হয়ে যায়, মানে আমাদের ইলাস্টিসিটিটা বেড়ে যায়, স্ট্রিক হয়ে যায়, যার ফলে আমাদের পালমোনারি যে আর্টারির যে মাসেল লেয়ারটা, মাস্কুলেচার, যেটা পালমোনারি আর্টারি মাস্কুলেচারটা, সেটা স্টিফ হয়ে যায়, যার ফলে আমাদের পালমোনারি
হাইপারটেনশন ডেভেলপ করে। এটা গেল একটা দিক। এখন সে কার্বন ডাইঅক্সাইড আমাদের কি পালমোনারি ভেজো কনস্ট্রিক্টর। তাহলে সে আমাদের কি করবে? পালমোনারি ভেজো কনস্ট্রিকশন করবে। একে তো সে ব্লাড পাচ্ছে না, তারপরে আবার পালমোনারি ভেজো কনস্ট্রিকশন করছে, যার ফলে কি হচ্ছে? আরো বেশি পরিমাণে কম ব্লাড পাবে, আরো বেশি পরিমাণে আমার আর্টেরিয়াল ওয়ালটা ড্যামেজ হবে, যার ফলে আমাদের স্টিফনেসটা বাড়বে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। মেটাবলিক অ্যাসিডোসিস কি করে? সেও ঘুরে ফিরে আমার ওই যে ফ্রি রেডিক্যাল ইনডিউসড ইনজুরি করবে, পালমোনারি ইনজুরি করবে, যার ফলে আমাদের আর্টেরিয়াল মাসেল যেটা, সেই মাসেলটাকে ড্যামেজ করবে এবং আমার যে ওয়ালের যে স্টিফনেসটাকে বাড়াই দিবে। এবং এই যে কন্ডিশনটা, এই যে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন ইন নিউবর্ন, তাহলে এটা কিন্তু পারসিস্টেন্ট একটা হাইপোক্সিক ক্রাইসিস তার চলতেই থাকে। কারণ আমি যদি রিসাসিটেশন না করি, ঠিকঠাক ভাবে যদি তার অক্সিজেন এস্টাবলিশমেন্টটা না হয়, লাংস যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, তাহলে আলটিমেটলি তো আপনার এটা পারসিস্ট করে যাবে একটা সময়। পালমোনারি হাইপারটেনশনটা পারসিস্ট করে গেল নিওনেটে, এই নাম থেকে আর কি আসছে। এই প্যাথোফিজিওলজিটা মোটামুটি এখানে ঘটে আর কি, এই ঘটনাগুলো মেইনলি এখানে ঘটে। এছাড়া এখানে কিছু নাইট্রিক অক্সাইড, তারপরে এন্ডোথেলিয়াল ড্রাইভ, রিল্যাক্সিং ফ্যাক্টর যেটা আছে আর কি, কিংবা গ্রোথ ফ্যাক্টর যেটা আছে, এইগুলার কিছু রোল আছে। হ্যাঁ, এছাড়া আমাদের ফ্রি রেডিক্যাল ইনজুরি আছে। তারপরে হইলো যে আমাদের কি বলে যে আমাদের পালমোনারি যে স্ট্রাকচার, মানে পালমোনারি আর্টারি যে মাসেল স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলো ডেভেলপমেন্টের কিছু ঘটনা টটনা আছে, এইগুলাও কিছুটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে কাজ করে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন, এই হইলো আমাদের মোটামুটি আমাদের পার্ট 1 পরীক্ষাতে কি ধরনের এসবিএ গুলা এখান থেকে আসে। আমরা এতটুকু পড়ে ফেললেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আমাদের এখান থেকে এত বিশাল কিছু জানার দরকার নাই পার্ট 1 পরীক্ষাতে, বাট আমরা স্পেসিফিক্যালি জানতে হবে। এরপরে আসি পোর প্রগনোস্টিক ইন্ডিকেটর অফ এইচআই। এইটা আপনারা 1 স্টার দিয়ে রাখলাম, এটা এমসিকিউ এর জন্য আসে। আবগার স্কোর যদি বেশি থাকে, সিপিআর যদি তার লাগে, তারপরে তার ব্রেদিং যদি 20 মিনিটের পরে এস্টাবলিশড হয়, সিভিয়ার নিউরোলজিক্যাল সাইন যদি থাকে, তারপরে আর্লি রিফ্রেক্টরি সিজার যদি থাকে, ইজি অ্যাবনর্মালিটি যদি থাকে, এই ধরনের বিভিন্ন এগুলা যদি থাকে, তাহলে তার অ্যাবনর্মালিটি গুলো বেশি হয়। যদি বেজাল গ্যাংলিয়া ইনভলভমেন্ট হয়, যদি আমাদের অ্যানিউরিয়া অলিগিউরিয়া থাকে 24 ঘন্টার বেশি, মানে একেআই যদি থাকে, তার আউটকামটা খারাপ। অ্যাবনর্মাল নিউরোলজিক্যাল সাইন যদি পারসিস্ট করে, প্রলং করে, লং টার্ম কমপ্লিকেশন যদি ডেভেলপ করে, তাহলে তার প্রগনোসিসটা খারাপ। তাহলে এইগুলো জাস্ট এমসিকিউতে আসতে পারে, একবার দেখে রাখবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা তো আমরা পড়ে ফেলছি। এবার আসি ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারটা সবচেয়ে কম জানতে হয় আমাদের। ক্লিনিক্যাল ফিচারের ভিতরে সবচেয়ে কমন যেটা হয় সেটা হলো ডিলেড ক্রাই অর অ্যাবসেন্ট ক্রাই। এটা হলো মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম অফ পিএনএ। আর বাকি যে ক্লিনিক্যাল ফিচারগুলো সবগুলাই কমপ্লিকেশন রিলেটেড। আমরা যে কমপ্লিকেশন গুলো পড়ে এসেছি, সিস্টেম ওয়াইজ ওই কমপ্লিকেশন রিলেটেড এই ফিচারগুলো আসে। যেমন এপনিয়া হতে পারে, উইক রেসপিরেশন হয়, গাস্পিং হয়, গ্রান্ডিং হতে পারে, সাইনোসিস হতে পারে, কনভালশন হতে পারে, অ্যাসফিক্সিয়া হতে পারে, ব্রেডিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, পোর পারফিউশন, হাইপোটোনিয়া, অলিগুরিয়া, অ্যানিউরিয়া, এগুলো হতে পারে। এখন আসে হাইপক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। এটা একটু মার্ক করেন, এটা পরীক্ষাতে আসে। হ্যাঁ, হাইপক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি মানে আমরা বুঝলাম এনসেফালোপ্যাথি, এনসেফালো মানে তো বুঝলাম ব্রেইন, প্যাথোলজি মানে বুঝলাম তার একটা প্যাথোলজি হয়েছে, যে উল্টাপাল্টা কিছু হয়েছে, অ্যাবনর্মাল কিছু হয়েছে। কেন হয়েছে? হাইপক্সিয়া, অক্সিজেন সাপ্লাই, এবং ইসকেমিয়া, নিউট্রিশন সাপ্লাই কম হওয়ার ফলে, মানে এটিপি প্রোডাকশন কম হওয়ার ফলে তার নিউট্রিশন কম, যার ফলে হাইপক্সিক ইসকেমিকের জন্য একটা এনসেফালোপ্যাথি তার ডেভেলপ করছে। তাহলে এই জিনিসটা আমাদের ডিনোট করে যে না, তার অক্সিজেন এবং ইসকেমিক সাপ্লাই ড্যামেজ হওয়ার ফলে ব্রেইনে কিছু পরিবর্তন আসছে। সেই পরিবর্তনগুলোকে আমরা 3টে স্টেজে ভাগ করি। স্টেজ 1 যেটাকে আমরা বলি মাইল্ড স্টেজ, স্টেজ 2 যেটাকে বলি মডারেট, স্টেজ 3 যেটাকে বলি সিভিয়ার। এখন স্টেজ 1 যেটা, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3, আমরা যদি এই ছবিটা একটু দেখি, দেখেন
এখানে ইনজুরি দেখছি মাইল্ড মাইল্ড, তাই না, একদম কম কম ইনজুরি। স্টেজ 2 তে একটু বাড়ছে ইনজুরি গুলো, তাই না, বিভিন্ন জায়গায় ছড়াইছে। আর স্টেজ 3 তে দেখেন একদম কোথায় কোথায় নাই, হ্যাঁ, সব ব্রেইনের প্রত্যেকটা জায়গা দখল করে ফেলছে। তার মানে এই ছবি থেকে আমরা বুঝে ফেলছি যে স্টেজ 1টা খুব একটা সমস্যা না, আবার স্টেজ 3টা সবচেয়ে বেশি সমস্যা। তাহলে স্টেজ 3টা হইলো পোর প্রগনোসিস, সহজ কথায় পোর প্রগনোসিস। স্টেজ 1টা গুড প্রগনোসিস, আর স্টেজ 2টা গার্ডেড প্রগনোসিস, ভালো হতে পারে খারাপ হতে পারে। বাট স্টেজ 2টা আমরা মোস্ট কমনলি পাই। মোস্ট কমনলি তাহলে কোন স্টেজ পাই? স্টেজ 2। আর স্টেজ 3 যেহেতু খুব খারাপ, আমরা পাইও কম। আর স্টেজ 1টা গুড প্রগনোসিস, এটাও মোটামুটি একটু কমই পাওয়া যায় কমই পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়, কমনলি পাওয়া যায়। তাহলে দেখেন এখানে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো, এটা নেলসনের একটা বক্স। এখান থেকে আমাদের কিছু সাইন আছে, এনসেফালোপ্যাথির কিছু সাইন আছে, যেমন লেভেল অফ কনসাসনেস, স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি, পোস্টার, টোন, সাক, মরো রিফ্লেক্স, অটোনমিক নার্ভাস সিস্টেমের ভিতরে পিউপিল, হার্ট রেট, রেসপিরেশন, সিজার অ্যাক্টিভিটি, ইলেকট্রোগ্রাফিক ফাইন্ডিং, ডিউরেশন এবং আউটকাম। এইটা জানার আগে আমাদের একটু বেসিক কনসেপ্ট জানতে হবে। বেসিক কনসেপ্ট জানাটা জরুরি, কারণ এখান থেকে পরীক্ষাতে বেসিক কনসেপ্টের কোশ্চেন আসতে পারে। তাহলে দেখেন এখানে মেইন কি হচ্ছিল, হাইপোক্সিয়া, এবং ওই যে এটিপি প্রোডাকশন কমে গেল, ইস্কেমিয়া। তাহলে হাইপোক্সিয়া এবং ইস্কেমিয়া হইলে আমার ব্রেইনে আমার নিউট্রিশন সাপ্লাই কমে গেল, অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাই, যার ফলে আমার ব্রেইন ড্যামেজ হলো, নিউরন ড্যামেজ হলো। স্টেজ 1-এ এই নিউরনের যে ড্যামেজটা হয় সেইটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন এরিয়াতে হয়? সেটা হয় আমাদের কর্টিক্যাল এরিয়াতে। কর্টিক্যাল এরিয়াতে হয়, এবং কর্টিক্যাল এরিয়াটা ইরিটেবল হয়, এক্সাইটমেন্ট হয়, এক্সাইটেবিলিটি শো করে, এবং সেটা অল্প পরিমাণে শো করে, যার জন্য স্টেজ 1-এ আমরা মাইল্ড সব ফিচার পাই, মোটামুটি বলা যায় নর্মাল ফিচার। কি কি স্টেজ 1-এর ফিচারগুলো? হাইপার অ্যালার্ট, যেহেতু কর্টিক্যাল ইরিটেবিলিটি থাকে, যার ফলে বাচ্চা একটু হাইপার অ্যালার্ট থাকতে পারে। স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি সাধারণত নর্মাল অথবা ডিক্রিজ থাকে। পোস্চারটা সাধারণত মিড ফ্লেকশন অফ ডিস্টাল জয়েন্ট, মোটামুটি কিন্তু নর্মালের কাছাকাছি থাকে। টোনটা নর্মাল থাকে, এখানে হাইপারটোনিয়া হয় না। সাকটা উইক অর ইনকমপ্লিট থাকে। মোরো রিফ্লেক্সটা ইনটেক থাকে, বাট লো থ্রেশহোল্ডে থাকতে পারে। পিউপিলটা এখানে মাইডিয়ারেসিস হয়, যেহেতু হাইপার অ্যাক্টিভ হয়, যার ফলে একটু মাইডিয়ারেসিস হয়, কারণ এখানে সিম্প্যাথেটিক একটা ওভারফ্লো এখানে হয়। এছাড়া টেকিকার্ডিয়া হয় ডিউ টু সিম্প্যাথেটিক ওভারফ্লো, হাইপারভেন্টিলেশন হয় রেসপন্সের জন্য। এছাড়া সিজার অ্যাক্টিভিটি এখানে হয় না, যেহেতু কর্টিক্যাল ইনস্টেবিলিটি হয় কিংবা এক্সাইটেবিলিটি হয়, এখানে আমাদের সিএনএস ইনফেকশন, সিজারটা ওইভাবে আসে না। ডিউরেশনটা সাধারণত 24 ঘন্টার বেশি নিচে থাকে, এবং প্রোগ্রেসটা কম হয় এবং নর্মাল হয়ে যায়, এবং আউটকামটা গুড। তাহলে দেখেন এতগুলা যে ফিচার পড়লাম, এর ভিতরে মোস্ট কমন ফিচার কোনটা? স্টেজ 1-এর মোস্ট কমন ফিচার হলো হাইপার অ্যালার্ট। এটা হলো মোস্ট কমন ফিচার স্টেজ 1-এর। এবার আসেন স্টেজ 2। স্টেজ 2টা আমরা মোস্ট কমনলি পাই। স্টেজ 2টা আমরা মোস্ট কমনলি পাই। স্টেজ 2-তে যে কি হয়, এই কর্টিক্যাল ইনজুরিটা স্প্রেড করে, সে আমাদের ব্রেইনে বিভিন্ন স্ট্রাকচার গুলাকে তখন সে ধরা শুরু করে। সে আমাদের বেসাল গ্যাংলিয়া এবং থ্যালামাসের বিভিন্ন নিউক্লিয়াস গুলাকে সে আমাদের এফেক্ট করা শুরু করে, এবং মোটামুটি আমাদের কিছু সিলেক্টিভ অথবা ফোকাল নিউরোনাল নেক্রোসিস করে, মানে ডেথ করে, নিউরোনাল নেক্রোসিস করে স্টেজ 2-তে। যার ফলে কি হয় দেখেন,
এই যে স্টেজ 2 তে ব্রেন কিন্তু আরো বেশি ইরিটেবল হয়, এবং সে তখন কি করে, গ্লুটামেট রিলিজ করে, এনএম ডি এ রিসেপ্টরে ওভার এক্সপ্রেশন করে। গ্লুটামেট আমরা পড়ে আসছি, মোস্ট কমন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, এবং এনএমডিও একই কাহিনী করে থাকে। তাহলে এই গ্লুটামেট তখন কি করে, আমার ব্রেনের হাইপার এক্সাইটেবিলিটি বাড়ায় দেয়, তখন ব্রেনে সিজার অ্যাক্টিভিটি শো করে। বাচ্চা তখন আমাদের কাছে খিঁচুনি অথবা কনভালশন নিয়ে আসে স্টেজ 2 তে, এবং এই সিজার অথবা কনভালশনটা হলো মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম ইন স্টেজ 2। এটা মনে রাখতে হবে। এবং এই যে আমাদের ব্রেইনের যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে অ্যাক্টিভিটি, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা তখন আর ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স হয়ে যায়। যার ফলে আমাদের হার্ট রেট বলেন, আমাদের চোখ বলেন, আমাদের রেসপিরেশন বলেন, অটোনমিক নার্ভাস সিস্টেম বলেন, সবকিছু তখন ইনভলভ হয়ে যায়। তাহলে তখন আমরা কি কি ফিচার পাই দেখি একটু। বাচ্চা লেথার্জিক হয়ে যায়, বাচ্চার অ্যাক্টিভিটিটা ডিপ্রেসড হয়, ডিস্টাল ফ্লেকশন হয়, টোনটা হাইপোটোনিয়া অথবা হাইপারটোনিয়া যে কোনো কিছু হইতে পারে, সাকিং রিফ্লেক্স মোরো রিফ্লেক্সটা উইক হয়ে যায়, চোখে আমরা মায়োসিস পাই, ওই যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের স্টিমুলেশন এদিক ওদিক হয়ে যায়। এখানে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন থাকে, যেহেতু সিম্প্যাথেটিকটা লস হয়ে যায়, সিম্প্যাথেটিক ফাইবারগুলো এখানে বেডিকার্ডিয়া থাকে, পিরিয়ডিক ব্রিদিং থাকে, এবং সিজার অ্যাক্টিভিটিটা এখানে কমান কমান। ঠিক আছে, এছাড়া লো ভোল্টেজ এসি চেঞ্জ পায়, এটা সাধারণত 24 ঘন্টা থেকে 14 দিন থাকে, এটা প্রগনোসিসটা ভেরিয়েবল। তাহলে কি বলছিলাম, এখানে আমরা মোস্ট কমন হিসেবে কোনটা পাবো, মোস্ট কমন হিসেবে পাবো সিজার অ্যাক্টিভিটি, মোস্ট কমন। এরপরে আসেন স্টেজ 3। তাহলে এখন তো আর বলার কিছুই নাই, স্টেজ 3 আরো খারাপ জিনিস। তাহলে স্টেজ 3 তে কি হয়, সিভিয়ার নিউরোনাল ড্যামেজ হয়, সিভিয়ার নিউরোনাল ড্যামেজ, যেটা হলো ডিফিউজ হয়, নট ফোকাল, এটা হলো ডিফিউজ নিউরোনাল ড্যামেজ হয়, এটা হলো স্টেজ 3। স্টেজ 3 তে ডিফিউজ নিউরোনাল ড্যামেজ হওয়ার ফলে কি হয়, আমাদের কর্টেক্স, আমার বেসাল গ্যাংলিয়া, আমার রেটিকুলার ফর্মেশন, আমার থ্যালামাস, আমার মিড ব্রেন, কিছুই আর তখন বাদ থাকে না, সব ইনভলভ হয়। এই সব ইনভলভমেন্টের ফলে আমরা বাচ্চা একেবারে খারাপ অবস্থায় পাই, সহজ কথা। সেটা কি কি পাই, সেই স্টুপার অথবা কোমাতে চলে যায়, খুবই খারাপ অবস্থায় চলে গেছে, অ্যাক্টিভিটি থাকে না, ডিসেরিব্রেট পোস্টার চলে যায়, ফ্ল্যাসিড ও রেসিডিটিতে থাকে, সাকিং মোরো সব অ্যাবসেন্ট, পিউপিলটা ভেরিয়েবল অন নন রিঅ্যাক্টিভ, ডাইলেটেড হয়ে থাকে, ডাইলেটেড পিউপিল পাওয়া যায় এখানে আমরা। হ্যাঁ, হার্ট রেটটা ভেরিয়েবল, এপনিয়া, ডিসেরিব্রেট পোস্টার থাকে, বাস্ট সাপ্রেশন ওর আইসো ইলেকট্রিক লাইন পাওয়া যায়, মানে ফ্ল্যাট লাইন, বাংলা কথা হলো তার ব্রেন মরে গেছে। হার্ট মরে গেলে যেমন ইসিজি তে ফ্ল্যাট লাইন পাই, ব্রেন মরে গেলেও আমরা আইসো ইলেকট্রিক লাইন অথবা বাস সাপ্রেশন এইগুলো পাই। এটা ডেজ টু উইক এবং ডেথ সিভিয়ার ডেফিসিট থাকে, যদি বেঁচেও থাকে তা সিভিয়ার ডেফিসিট থাকে। এখানে স্টেজ 3 তে আমরা মোস্ট কমনলি কি পাই, মোস্ট কমনলি স্টুপর অথবা কোমা পাই। এবং স্টেজ 3 সবচেয়ে ওর্স্ট সাইন কি, যেহেতু স্টেজ 3 তে আমাদের ব্রেন ডেথ হবে, তাহলে ব্রেন ডেথের যে সাইন সেইগুলাই, যেমন আমাদের পিউপিলারি রিফ্লেক্সটা লস হবে, লস অ্যাবসেন্ট থাকবে, ভ্যারিয়েবল অথবা নন রিঅ্যাক্টিভ ডাইলেটেড পিপল যেটাই বলি না কেন সেটা থাকবে। এবং এই ডাইলেটেড পিউপলটা হলো ওর্স্ট প্রগনোস্টিক সাইন। সে তো মরে গেছে তাই না, তার ব্রেন ডেথ হয়ে গেছে, অ্যাকচুয়ালি ব্রেন ডেথ হয়ে গেছে, তাহলে তার তো প্রগনোসিসের কোনো মানেই নেই, আলটিমেটলি তো সে মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছে। তাহলে দেখেন এইটা হইলো আমাদের পড়াশোনা। তাহলে দেখেন আমরা এত কিছু পড়লাম, আমরা যদি এটাকে সামারাইজ করি, তাহলে সহজ ভাষায় বলবো মোস্ট কমন স্টেজ কোনটা, স্টেজ 2। সবচেয়ে খারাপ স্টেজ কোনটা, স্টেজ 3। স্টেজ 1টা মাইল্ড ফর্মে আমরা পাই। স্টেজ 1 এর সবচেয়ে মোস্ট কমন প্রেজেন্টিং হইলো হাইপার অ্যালার্ট কিংবা হাইপার অ্যাক্টিভিটি, স্টেজ 2 তে সিজার, স্টেজ 3 তে কোমা অথবা স্টোপর। সবচেয়ে ওর্স্ট সাইন হইলো আই সাইন, যেটাতে আমরা অ্যাবসেন্ট অফ পিউপিলারি রিফ্লেক্স পাবো, যেটা আমাদের ব্রেন ডেথকে ইন্ডিকেট করবে।
তার প্রগনোসিসটা সবচেয়ে ওর্স্ট। তাহলে দেখেন, আমরা একটু যদি বুঝে গুছাই ফেলি তাহলে এই পড়াটা কিন্তু আমাদের আর খুব বেশি পড়া নাই, খুব বেশি পড়া নেই আমাদের, কিন্তু মোটামুটি অল্প পড়ার ভিতরে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কিন্তু অল্প পড়ার ভিতরে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আপনারা ক্লাস উপভোগ করছেন। চেষ্টা করছি যে আপনাদের মোটামুটি কনসেপ্ট জেনারেট করে ক্লাস নেওয়ার। ওকে, এইবার আসেন, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমাদের ম্যানেজমেন্টের যে কথাটা সেটা হলো আমাদের বেস্ট ইফেক্টিভ ম্যানেজমেন্ট অথবা বেস্ট ইনিশিয়াল ম্যানেজমেন্ট, যেটা সেটা হলো রিসাসিটেশন, ইমিডিয়েট রিসাসিটেশন আফটার বার্থ। ইমিডিয়েট রিসাসিটেশন, এইটাই। এখান থেকে আপনাদের আর কিছু জানতে হবে না, এতটুকু জানলে আপনাদের হবে। প্রগনোসিস, আমাদের কিছু শর্ট টার্ম আউটকাম আছে, লং টার্ম আউটকাম আছে। সাধারণত মর্টালিটি 10 to 13% মর্টালিটি হতে পারে। এছাড়া সেরিব্রাল পলসি, এপিলেপসি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লার্নিং ডিসেবিলিটি এবং মাইক্রোসেফালি হতে পারে। যদি আমাদের কমপ্লিকেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, শর্ট টার্ম এবং লং টার্ম, শর্ট টার্মের ভিতরে মোস্ট কমন কমপ্লিকেশন হলো সিজার অথবা কনভালশন, আর লং টার্মের ভিতরে মোস্ট কমন কমপ্লিকেশন হলো নিউরোলজিক্যাল ডেফিসিট, নিউরোলজিক্যাল মোটর ডেফিসিট। যদি আরো স্পেসিফিক ভাবে বলি, সেই মোটর ডেফিসিট মানে কি? সেরিব্রাল পলসি। এটা হইলো, আরো স্পেসিফিক ভাবে যদি আমরা বলি তাহলে সেটা হলো সেরিব্রাল পলসি। ঠিক আছে, এখন আসে আমরা একটা জিনিস দেখবো যে টোপোগ্রাফিক অফ ব্রেন ইনজুরি ইন টার্ম ইনফ্যান্ট উইথ হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, এই ক্লিনিক্যাল কোরিলেশনটা থেকে আমাদের পরীক্ষাতে এসবিআই আসতে পারে পরীক্ষাতে। তাহলে দেখেন, আমি বারবারই বলছিলাম যে সিলেক্টিভ নিউরোনাল নেক্রোসিস যদি হয়, যে না একদম স্পেসিফিক কিছু জায়গায় আমার নিউরোনাল নেক্রোসিস হয়েছে, যেমন সেটা হইতে পারে আমাদের এন্টায়ার নিউরেক্সিস, মানে পুরো নিউরনে হতে পারে, ডিপ কর্টিক্যাল এরিয়াতে হইতে পারে, ব্রেন স্টেমে হইতে পারে, তারপরে পন্টো সাব সাবভিকুলার রিজনে হতে পারে, এই জায়গাগুলোতে হতে পারে। এই জায়গাগুলো যদি হয় তাহলে আমরা স্টোপর পাবো, কমা পাবো, সিজার পাবো, হাইপোটোনিয়া, অকুলোমোটর অ্যাবনরমালিটি, সাকিং সোয়ালিং অ্যাবনরমালিটি, মানে যেই জায়গায় হবে সেই জায়গায় আমি প্রবলেম পাবো। সেরিব্রাল কগনিটিভ ডিলে পাবো, সেরিব্রাল পলসি পাবো, সিজার রিজর্ডার পাবো, অ্যাটাক্সিয়া পাবো, বালবাস সিডোবুলার পলসি পাবো, এইগুলো পাবো। দেখেন, তাই না? এই যে ব্রেনে স্পেসিফিক 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 জায়গাগুলোতে আমাদের লেশন হয়েছে, ব্রেন স্টেম ইনভলভ হয়েছে, ডিপ কর্টিক্যাল এরিয়া ইনভলভ হয়েছে, কিংবা এগুলো আর কি। তাহলে যেই এরিয়াতে প্রবলেম থাকবে আমি সেই এরিয়াতে ক্লিনিক্যাল ফিচার গুলো পাবো। এখন আসে প্যারাসাজাইটাল ইনজুরি। প্যারাসাজাইটাল ইনজুরি যদি হয় তাহলে লোকেশনটা কোথায়? কর্টেক্স এবং সাবকর্টিক্যাল হোয়াইট ম্যাটারে হয়, এবং প্যারাসাজাইটাল ইনজুরিটা সাধারণত স্পেশালি পোস্টেরিয়র প্যারাসাজাইটাল রিজনে হয়। অ্যাকচুয়ালি এখানে কি হয় আমাদের, এই প্যারাসাজাইটাল ইনজুরিটা মোস্ট কমনলি আমরা টার্ম বাচ্চাদের পাই, কিংবা টার্ম বেবিদের মোস্ট কমন ইনজুরি হয় পিএনএ তে, সেটা হলো প্যারাসাজাইটাল রিজিয়নে প্যারাসাজাইটাল ইনজুরি হয়। প্যারাসাজাইটাল ইনজুরিতে আমাদের কি হয়, ওয়াটারশেড লাইন যেটা আমরা বলে থাকি, ওই যে মিডল সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই আর্টারি গুলা যে ওয়াটারশেড লাইন যেটা তৈরি করে সেই লাইন গুলাতে ইনজুরিটা হয়, যার ফলে আমরা কিন্তু এখানে স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিস পাই। তাহলে দেখেন, যদি কখনো পরীক্ষাতে আসে পিএনএ উইথ টার্ম বেবি, তাহলে সবচেয়ে মোস্ট কমন ইনজুরি রিজনটা কোনটা? প্যারাসাজাইটাল ইনজুরি, যার ফলে মোস্ট কমন আউটকাম কোনটা হবে? স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিস হবে এখানে। ঠিক আছে, স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিস। এবার আসি ফোকাল ইসকেমিক নেক্রোসিস, যেটা বললাম যে কোনো একটা ফোকাসে হচ্ছে,
হ্যাঁ, কোনো একটা ফোকাস, এই ফোকাসে হচ্ছে অথবা এখানে হচ্ছে অথবা এখানে হচ্ছে, যে কোনো একটা ফোকাসে কর্টেক্স সাবকর্টিক্যাল হোয়াইট ম্যাটার হইতে পারে, ভাস্কুলার ইনজুরি হইতে পারে, ইউজুয়ালি মিডিয়াল সেরিব্রাল আর্টারিতে হয়, ডিস্ট্রিবিউশনে হতে পারে। তাহলে যেখানে ইনজুরি হবে সেখানে আমরা একটা ফোকাল লেশন কিংবা ফোকাল একটা আউটকাম পাবো। এবার আসি পেরিভেন্টিকুলার ইনজুরি। আগে আমরা পড়লাম টার্ম বেবিদের, এইটা সাধারণত হয় প্রিটার্ম বেবিদের। কখনো যদি পরীক্ষাতে আসে প্রিটার্ম নিওনেটের মোস্ট কমন ইনজুরি কোনটা হয়? পেরিভেন্টিকুলার রিজিয়নে ইনজুরি হয়। এই পেরিভেন্টিকুলার রিজিয়নে ইনজুরি হওয়ার ফলে তার পেরিভেন্টিকুলার লিউকোমেলাসিয়া ডেভেলপ করে। এই পেরিভেন্টিকুলার রিজিয়নে আমাদের কিন্তু লং ট্রাক ফাইবার থাকে, যেগুলো আমাদের আমাদের স্পেশালি আমাদের লোয়ার এক্সট্রিমিটির যে সাপ্লাইটা দেয়, সেই লোয়ার এক্সট্রিমিটিকে আমাদের ইনভলভ করে। এটা কিন্তু মোর কমন ইন প্রিটার্ম ইনফ্যান্ট, যেটা বললাম আর কি। লোয়ার সিস্টেমকে যদি ইনভলভ করে তাহলে আমরা সেখানে পাবো হলো স্পাস্টিক ডাইপ্লেজিয়া, আমরা কিন্তু পাবো স্পাস্টিক ডাইপ্লেজিয়া। তাহলে পরীক্ষাতে যদি কখনো আসে প্রিটার্ম বাচ্চাদের মোস্ট কমন কোথায় হয়? পেরিভেন্টিকুলার রিজিয়নে হয়। এবং মোস্ট কমন লং টার্ম কমপ্লিকেশন কোনটা? লং টার্ম কমপ্লিকেশন সেটা হলো স্পাস্টিক ডাইপ্লেজিয়া। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখন আসি, অনেক সময় আমাদের সিভিয়ার বেজাল গ্যাংলিয়া নিয়ে আসে একটা বাচ্চা, কিংবা থ্যালামিক ইনজুরি নিয়ে আসে। মনে রাখতে হবে পিএনএ তে মোস্ট কমন ইনজুরি হয় কোন স্ট্রাকচারে? সেটা হলো বেজাল গ্যাংলিয়া। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বেজাল গ্যাংলিয়া মোস্ট কমন। তাহলে সেরিব্রাল পলসি হতে পারে, মোস্ট কমনলি হয়। ভীষণ প্রবলেম হতে পারে, ডেভেলপমেন্টাল কুইটেন্ট হতে পারে, সিজার অ্যাক্টিভিটি থাকতে পারে, স্পিচ ডিলে হতে পারে, বাট মোস্ট কমনলি হলো সেরিব্রাল পলসি ডেভেলপ করে। যদি টার্ম বেবি হয় তাহলে হবে সেরিব্রাল পলসি স্পাস্টিক কোয়াড্রিপেরেসিস। যদি প্রিটার্ম বেবি হয় স্পাস্টিক ডাইপ্লেজিক। এটা মনে রাখতে হবে যে কোন বাচ্চার কি ধরনের সিপি ডেভেলপ করে। তাহলে এই হইলো আমাদের মোটামুটি এই টপিকসের আমাদের ডিসকাশন। আমাদের পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার আজকের পড়াশোনা যেটা করলাম সেটার একটা ডিসকাশন কিন্তু আমাদের হয়ে গেল। আমরা যদি একটু রিভিউ করি তাহলে এই ডেফিনেশন থেকে কিন্তু এই জায়গাটা থেকে আমাদের এসবি আসে পরীক্ষাতে। এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা আমরা এমসিকিউ পড়বো, আর এই আম্বিলিকাল আর্টের পিএসটা আমরা এসবি হিসেবে রাখবো। এখান থেকে আমরা সিনারিওর জন্য রিস্ক ফ্যাক্টর এবং এটিওলজিটা সলভ করব। প্যাথোজেনেসিস ইনফিনিটি স্টার টপিকস, যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছে সেভাবে একটু পড়বেন, গুছাই নেবেন, তাহলে পড়া শেষ। আচ্ছা, মাল্টি অর্গান সিস্টেমে তো আমরা স্পেসিফিক করে কমপ্লিকেশন গুলা ডিসকাস করছি, তাহলে আর মনে করি এখান থেকে আর কিছু লাগবে না। যে আলোচনা হয়েছে আবগার স্কোর থেকে, এটা 2 স্টার টপিকস, ইম্পর্টেন্ট। হাইপারসিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, এটা ইনফিনিটি স্টার টপিকস। ঠিক আছে, এগুলো তো ডিসকাস হয়ে গেল সুন্দর করে করে একেবারে। এখানে যেভাবে আমরা একদম দেখছি সেভাবে আর কি আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপর এই কমপ্লিকেশন গুলো, লং টার্ম কমপ্লিকেশন গুলো আসতে পারে পরীক্ষাতে। এখন আসেন আমরা একটু সিঙ্গেল বেস্টের জন্য মোস্ট কমন ফ্যাক্ট গুলো একটু আলোচনা করি। আমরা যদি এপিডেমিওলজি দেখি তাহলে মোস্ট কমন কজ হলো ইন্টারপার্টাম হাইপোক্সিয়া। মোস্ট কমন টাইপ অফ ইনসাল্ট হলো ডিউরিং লেবার, মানে ইন্টারপার্টাম পিরিয়ডে সবচেয়ে বেশি পরিমাণে হাইপোক্সিক ইনসাল্ট ঘটে। মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হলো প্রলং অর অবস্ট্রাক্টেড লেবার। Most common presenting syndrome, delayed cry at birth. Most common system involved central nervous system. Most common organ brain. Most common neurological manifestation হলো hypoxic ischemic encephalopathy। এখান থেকে প্রিভিয়াসলি পার্ট 1 পরীক্ষাতে প্রশ্ন আসছে এই মোস্ট কমনের ভিতর থেকে। হাইপোক্সিক এনসেফালোপ্যাথির ভিতরে মোস্ট কমন হলো স্টেজ 2, কমন টাইপ হলো শাটল সিজারটা এখানে বেশি হয়। অনসেট হলো উইদিন 24 আওয়ার্স অফ বার্থ। মেটাবলিক অ্যাবনর্মালিটির ভিতরে যেটা বললাম মোস্ট কমন অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি, মেটাবলিক অ্যাসিডোসিস। মোস্ট কমন ব্লাড গ্যাস ফাইন্ডিং, যেটা যে পিএইচ কমবে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে। মোস্ট কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো হাইপোক্যালসেমিয়া। আর মোস্ট কমন বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি হলো হাইপোগ্লাইসেমিয়া হুইচ মাইমিক HIE। এটা ইম্পর্টেন্ট। ওকে,
আচ্ছা, সিস্টেমিক কমপ্লিকেশনের ভিতরে যেটা বললাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মোস্ট কমন কমপ্লিকেশন হলো মায়োকার্ডিয়াল ডিসফাংশন, যেটা হাইপোক্সিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। রেনাল কমপ্লিকেশনের ভিতরে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। মোস্ট কমন পালমোনারি কমপ্লিকেশন হলো পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন ইন ইউনিট। আর জিআইটি কমপ্লিকেশন তো ফিডিং ইলটলারেন্স অথবা নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, যেটা আমরা বলি না কেন সেটা হয় এখানে। আর মর্টালিটির ভিতরে ওভারঅল সিভিয়ার এইচআই, যেটা স্টেজ 3, সেটা মারা যায়। লং টার্ম কমপ্লিকেশনের ভিতরে তো বললামই, সেরিব্রাল পলসি। আর মোস্ট কমন নিউরোলজিক্যাল ডেফিসিট হলো মোটর ডিলে, মানে মোটর ডেফিসিট, যেটা আমাদের সেরিব্রাল পলসি হিসাবে প্রেজেন্ট করে। ম্যানেজমেন্টের ভিতরে মোস্ট কমন ইনিশিয়াল হলো ইফেক্টিভ নিউরাল রিসাসিটেশন, আর মোস্ট ইফেক্টিভ নিউরোপ্রোটেক্টিভ থেরাপি হলো থেরাপিউটিক হাইপোথার্মিয়া, যেটা আমরা উইদিন 6 আওয়ারে এটা আমরা শুরু করব। তাহলে দেখেন, এইটা একেবারে আপনাদের একটা মানে কি বলবো যে সুপার একটা জায়গা আমরা রেডি করে দিছি আপনাদের এখানে। তো আমাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিকস আমরা এইভাবেই আসলে পার্ট 1-এর জন্য আপনাদেরকে সাজাই দিব ইনশাল্লাহ। আপনারা ক্লিনিক্যাল ক্লাস করার পরে কিংবা বেসিকের ক্লাস করার পরে, বেসিক প্লাস ক্লিনিক্যাল প্রত্যেকটা ক্লাসে আমরা এইভাবে আপনাদের খুব সুন্দর করে সাজাই দিব। আপনারা আহ একদম গুছাই নিতে পারবেন। এরপরে আশা করি বাকি পড়াশোনাটা আপনারা একটু জাস্ট পড়লেই এটা আপনারা গুছাই নিতে পারবেন, একদম গুছাই নিতে পারবেন। আপনাদের বেশিক্ষণ লাগবে না এটা গুছাই নিতে, তাই না? আজকে যে আলোচনাটা হইলো, এই আলোচনাটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনার কিন্তু আসলে এটা রিভিশন দিতে 10 মিনিট কিংবা 15 মিনিটের বেশি লাগবে না আপনার পড়াটা, যদি আপনি একটু সুন্দর করে গুছাই নেন। তো ঠিক আছে, আজকে আমাদের ডিসকাশন মোটামুটি এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো মন্তব্য কিংবা কোনো কিছু ক্লাস সম্পর্কে যদি কোনো কিছু না বুঝে থাকেন, সেটা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ স্যার। অ্যামেজিং ডিপ কনসেপ্ট বেস ক্লাস ছিল এটা। স্যার, ওই পিডিএফটাকে আমরা কিভাবে পেতে পারি বা পাওয়া যাবে? আমাদের বই আছে, আমরা বইতে তো দিবই। ক্লাস তো আমাদের পেইড ব্যাচ যেটা আছে সেখানে দেওয়া হচ্ছে, বই পাবেন এইটা। আর রইলো যে এই আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করেন। নতুন আমাদের ব্যস্ত চলে আসছে। আর জুনে যেহেতু পরীক্ষা পরীক্ষা একটু আগায় গেছে, আপনারা একটু গুছাই পড়লে ইনশাল্লাহ আহ, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। এটাকে কি বলে যে আপনাদের আপনাদের কাভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।